তো দেখো নিউটনস ল আমরা কিভাবে পড়বো। আমি বেসিক্যালি তোমাদেরকে বলি নিউটনস লটা একটু আমি ডিফারেন্ট ভাবে পড়াবো। কেন ডিফারেন্ট ভাবে পড়াবো তার কারণ বেসিক্যালি হচ্ছে দেখো আমাদের বেসিক্যালি একদম বোর্ড লেভেলে যেরকম পড়ানো হয় নিউটনস ল একদম সেরকম পড়বো না, যে নিউটনস ল গুলোকে প্রথমে স্টেট করবো, বিভিন্ন এক্সাম্পল দেবো, ওইভাবে আমরা পড়বো না। একটু ডিফারেন্টলি পড়ার চেষ্টা করব যাতে করে প্রবলেম সলভ করতে পারি, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে? কারণ নিউটনস ল একদম যে বেসিক বিষয়গুলো রয়েছে, যে ল গুলো রয়েছে, সেই ল গুলো সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া রয়েছে সামান্য কিছু। কারণ হচ্ছে তোমরা ক্লাস 9-10 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট রয়েছে, অনেকে 9-10 পড়াও, সেখানেও লজ অফ মোশন রয়েছে, নিউটনস ল গুলোর বেসিক স্টেটমেন্ট গুলো রয়েছে। ঠিক আছে? তো দেখো বেসিক্যালি নিউটনস লতে কি পড়া হয়, বেসিক্যালি ফোর্স সম্পর্কে পড়া হয়। আমি এর আগে বলেছিলাম যখন কাইনামেটিক্স পড়াচ্ছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বেসিক্যালি আমরা ডাইনামিক্সের দুটো অংশ দেখেছিলাম, একটা হচ্ছে কাইনামেটিক্স আর একটা হচ্ছে কাইনেটিক্স। তো এখানে আমরা কি বলেছিলাম যে এখানে অনলি মোশন সম্পর্কে পড়া হবে, কিন্তু মোশনের কারণ সম্পর্কে পড়া হবে না। কিন্তু কাইনেটিক্সে কি আমরা পড়বো, কজ অফ মোশন। আর কজ অফ মোশন মানে হচ্ছে যে ফোর্স। তো বেসিক্যালি আমরা ফোর্স সম্পর্কে পড়বো, এখানে ফোর্স সম্পর্কে পড়বো। এবং যখন আমরা ফোর্সের কথা বলি তখন নিউটন সেকেন্ড ল চলে আসে। ফোর্সের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেটা আমরা এপি ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, সেটা কিন্তু আমরা নিউটন সেকেন্ড ল থেকে পাই। তো আমরা যদি ফোর্সের ডেফিনেশন বলি, কি হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ফোর্স, হোয়াট ইজ ফোর্স, ফোর্সকে এফ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। হোয়াট ইজ ফোর্স না, ফোর্স হচ্ছে একটা পুশ অথবা পুল, যার ফলে কোনো বস্তুর মোশনের স্টেটটা চেঞ্জ হয়। তাহলে এটি যে পুশ অর পুল, হুইচ চেঞ্জ the state of motion of object. স্টেট অফ মোশন, স্টেট অফ মোশন বলতে আমরা কি বোঝাচ্ছি, চেঞ্জ অফ স্টেট অফ মোশন বলতে আমরা কি বোঝাচ্ছি, ভেলোসিটি ভেক্টর, ভি ভেক্টর। ভি ভেক্টর হচ্ছে যে স্টেট অফ মোশনকে প্রকাশ করে। ভি ভেক্টর একটা ভেক্টর রাশি বেগ, যার একটা ম্যাগনিটিউড আছে বা মান আছে এবং একটা ডাইরেকশনও রয়েছে। তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারি ভি ভেক্টর চেঞ্জ হয়ে গেছে, তার মানে স্টেট অফ মোশনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখো যেটা অ্যাপ্লাই করলে বা কোনো একটা বস্তুকে পুশ অথবা পুল করলে বা কোনো বস্তুর উপর যেটা দিলে বস্তুর ভেলোসিটির ম্যাগনিটিউড অথবা ডাইরেকশন অথবা দুটোই চেঞ্জ হয়, তাকে ফোর্স বলা হয়। তাহলে ডিপেন্ড করছে সেটা কিসের উপরে, যে ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে নাকি ডাইরেকশনটা চেঞ্জ হবে নাকি দুটোই চেঞ্জ হবে, সেটা ডিপেন্ড করছে যে বস্তুর উপর যে ফোর্সটা দেওয়া হচ্ছে এবং বস্তুর যে ভেলোসিটিটা এক্সিস্ট ছিল আগে থেকে। বস্তুর ভেলোসিটি যে বরাবর ছিল, কোনো একটা বস্তু মনে করো সেটা স্থির অবস্থায় থাকতে পারে, সেটা মোশনেও থাকতে পারে। সেই বস্তুটার উপর যে ফোর্সটা দেওয়া হচ্ছে, সেই ফোর্সটা এবং বস্তুটার যে বেগ ছিল তাদের মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ এফ এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করছে যে ম্যাগনিটিউড চেঞ্জ হবে নাকি ডাইরেকশন চেঞ্জ হবে। এবং তার উপরে এটাও ডিপেন্ড করবে যে বস্তুটার গতিপথ কিরকম হবে, সার্কুলার হবে নাকি স্ট্রেট লাইন বরাবর হবে নাকি আদার্স কোনো পাথ হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করবে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড এফ। তো আমরা বলতে পারি যে দ্য locus of the particle, the locus of the particle under the application of force, under the application of force will depend on the angle between F and V. Angle between F and V এই অ্যাঙ্গেলের উপর কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে? কিরকম, যেমন ধরো কেস 1 যদি আমরা বলি, মনে করো থিটা ইজ ইকুয়াল টু, থিটা বলতে অ্যাঙ্গেল বিটুইন এফ এন্ড ভি 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। তার মানে একটা পার্টিকেল, একটা বস্তু যদি আমরা বলি, মনে করো যে একটা বস্তু মনে করো হরাইজন্টালি মুভ করছে, এটা মনে করো যে কোনো একটা গ্রাউন্ড রয়েছে, মেঝে হতে পারে বা যে কোনো গ্রাউন্ডের উপরে
একটা বস্তু আছে, যে বস্তুর একটা নির্দিষ্ট ভেলোসিটি ডাইরেকশন আছে। এখন এই বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো মনে করো, ফোর্সটা মনে করে এই বরাবর অ্যাপ্লাই করা হতে পারে, অথবা এই বস্তুটার অপোজিটও ফোর্স অ্যাপ্লাই করা যেতে পারে। দুটো পসিবল ডাইরেকশন, থিটা ইজ ইকুয়াল টু 0 আর 180 ডিগ্রি, মানে এফ আর ভি দুটো যদি একই ডাইরেকশনে হয়, অথবা এফ অথবা এবং ভি অপোজিট ডাইরেকশন। দেখো এই যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা বস্তুটার যে গতির অভিমুখ, মানে ভি ভেক্টরের যে অভিমুখ, সেটাকে চেঞ্জ করবে না, তার মানটাকে চেঞ্জ করবে। মানে দেখো এই বরাবর ফোর্স দিলে কি হবে, বস্তুর বেগের মান যা ছিল আরো বেশি হবে। অপোজিট দিকে ফোর্স দিলে কি হবে, বস্তুর বেগের মান যা ছিল তার থেকে কম হবে। তুমি বলো স্যার এমন ফোর্স দিলে আমি উল্টো দিকে চলে গেল, তাহলে তখন এফ আর ভি ডাইরেকশন আবার প্যারালাল হয়ে যাবে। সেটা কথা নয়, কথা হচ্ছে কি না, ফোর্স এবং ভি যদি একই দিকে থাকে তাহলে স্পিডটা বাড়বে, মানে বেগের মানটা বাড়বে, অপোজিট দিকে হলে কমবে। তার মানে বুঝতে পারছো এখানে অভিমুখের কোনো পরিবর্তন হবে না, অনলি ম্যাগনিটিউডের চেঞ্জ হবে। এখানে বলতে পারি ডাইরেকশন উইল নট চেঞ্জ, will not change, only magnitude change, only magnitude change। এবং সেকেন্ড থিং দেখো যে এই বস্তুটার যে ফিউচার পাথটা হবে, লোকাসটা হবে, সেটা স্ট্রেট লাইন হবে। বস্তুটার যেহেতু অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কোন দিকে হবে, স্ট্রেট লাইন হবে। দেখো, so the locus of the object will be straight line। এবার দেখো কেস 2 আমরা যদি বলি, মনে করো থিটাটা 90 ডিগ্রি আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এখানে আছে বস্তুটা, মনে করো এই বরাবর ভেলোসিটি আছে, এই বরাবর ফোর্স আছে, তাহলে বস্তুটার ফিউচার পাথ কিরকম হবে। প্রথমত এখানে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই চেঞ্জ হতে পারে। ভেবে দেখো, ডাইরেকশন তো চেঞ্জ হবেই, ম্যাগনিটিউড চেঞ্জ হতে পারে না হতে পারে, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হবে। তাহলে বলো দেখি ফিউচার পাথ কিরকম হবে পার্টিকেলটার, কে বলতে পারবে। ইয়ার ডাইরেকশন উইল চেঞ্জ, but magnitude may or may not be changed। সার্কুলার, ভেরি গুড, ওইটা বলছি সার্কুলার। দেখো এইখানে যে ফোর্সটার কথা বলা হচ্ছে, এই ফোর্সটা প্রত্যেক মুহূর্তে বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে, এমন নয় যে শুধুমাত্র ইনিশিয়াল টাইমের কথা বলা হচ্ছে, মানে পুরো মোশনটা জুড়েই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে। এবং আরেকটা কথা খেয়াল রাখবে, এখানে যে ফোর্সটার কথা বলা হচ্ছে, সেই ফোর্সটা ছাড়া অন্য কোনো ফোর্স এখানে ইনভলভ আছে আমরা সেটা মানছি না, অনলি দ্য গিভেন ফোর্স। তুমি এখানে হয়তো অনেক অনেক মনে মনে ভাবতে পারো যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্স সেই ফোর্স, সেসব কিছু নয়। আমরা যখন এই সিস্টেমটাকে একটা ফোর্স, যে ফোর্সটার কথা বলছি সিস্টেমের উপর, সেই ফোর্সটা ভি এর সঙ্গে প্রত্যেক মুহূর্তে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, এবং আর অন্য কোনো ফোর্স নেই, সেই কন্ডিশনে শুধুমাত্র এই যে সঞ্চার পথগুলোর কথা আমি বলছি সেগুলো কাজ করবে। তোমরা জানো একমাত্র মোশন হচ্ছে সার্কুলার মোশন, যে মোশনের প্রত্যেকটা ইনস্ট্যান্টে ভেলোসিটি এবং ফোর্স পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। কারণ তোমরা জানো যে একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়, দেখো সার্কুলার মোশনের ক্ষেত্রে কি ভেলোসিটি সবসময় কোন বরাবর থাকে, স্পর্শক বরাবর থাকে, তাই তো। আর ফোর্স সবসময় সেন্টারের দিকে থাকে প্রত্যেক মুহূর্তে, ফোর্স ক্লিয়ার। তাহলে the path of the particle will be circular। নেক্সট যদি থিটা এগুলো বাদ দিয়ে এনি অ্যাঙ্গেল হয়, কেস 3, থিটা নট ইকুয়াল টু 0, 180 and 90, মানে এট এনি অ্যাঙ্গেল, এই তিনটে বাদ দিয়ে, তাহলে কি হবে দেখো, তখন এই দুটো মোশন একসঙ্গে হবে, ভালো করে বুঝো। এবং এখানে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন অবভিয়াসলি দুটোই চেঞ্জ হবে। এই বরাবর ভেলোসিটি, এই বরাবর আমরা ফোর্স দিয়েছি কি,
একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে এখানে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ চেঞ্জ। বোথ উইল চেঞ্জ, ঠিক আছে। এবং এখানে যে ফিউচার পাথটা হবে সেটা কি করে বোঝা যাবে? এফটাকে যদি আমরা দুটো অংশে ভাগ করি, দুটো উপাংশে ভাগ করি, একটা এই বরাবর ভি বরাবর এফ কস থিটা, আর একটা ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার এফ সাইন থিটা। ভেবে দেখো, তার মানে আমরা বলতে পারি আগের যে দুটো কন্ডিশন ছিল কেস 1 এবং কেস 2, ওই দুটো কন্ডিশন এখানে একসঙ্গে কাজ করছে। এফ কস থিটা ভি বরাবর কাজ করছে, তার মানে এফ কস থিটা বস্তুটাকে স্ট্রেট লাইনে নিয়ে যেতে চাইবে। এফ সাইন থিটা লম্বভাবে কাজ করছে, তার মানে এফ সাইন থিটা বস্তুটাকে সার্কুলার পথে নিয়ে যেতে চাইবে। তাহলে এফ সাইন থিটা যদি বস্তুটাকে সার্কুলার পথে ঘোরাতে চায়, এফ সাইন থিটা যদি বস্তুটাকে সার্কুলার পথে ঘোরাতে চায়, তাহলে এফ কস থিটা বস্তুটাকে স্ট্রেট লাইনে নিয়ে যাবে। এটা স্পাইরাল মোশন হবে, ঠিক আছে, দুটো মোশন একসঙ্গে হবে। তাহলে the path of the object will be spiral, clear? নেক্সট দেখো আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্সের কথা ডিসকাস করব। ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্স। ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্স। প্রথমে দেখো একটা বিষয় তোমাদের জানা প্রয়োজন যে প্রকৃতিতে মূলত, স্যার আবার বলুন। আচ্ছা দেখো, এখানে দুটো একসঙ্গে কাজ করছে, ভেবে দেখো। এফ যখন পারপেন্ডিকুলার টু ভি হচ্ছে, এফ যখন পারপেন্ডিকুলার টু ভি হচ্ছে তখন কি হয়? সার্কুলার মোশন। আর এফ যখন প্যারালাল টু ভি হয় তখন কি হয়? স্ট্রেট লাইন। তাহলে দেখো এখানে এফ এর দুটো উপাংশ আছে, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটা ভি এর সঙ্গে প্যারালাল আছে, এফ সাইন থিটা ভি এর সঙ্গে লম্ব আছে। তাহলে যেটা ভি এর সঙ্গে লম্ব আছে সেটা কি করবে? সার্কুলার মোশনে ঘোরাতে চাইবে এদিকে, কিন্তু এদিকে সার্কুলার মোশনে ঘোরাতে চাইবে। কিন্তু যেহেতু এফ কস থিটা প্যারালাল কাজ করছে, একে এদিকে টেনে নিয়ে যেতে চাইবে। তাহলে প্রত্যেকটা সার্কেল করতে করতে এগিয়ে যাবে সামনের দিকে, প্রত্যেকটা সার্কেল করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে স্পাইরাল পাথ হবে। এই ধরনের পাথ আমরা দেখতে পাবো ম্যাগনেটিক ফিল্ডে। ম্যাগনেটিক ফিল্ডে যখন কোনো চার্জ পার্টিকেল মুভ করে তখন এই ধরনের গতি দেখা যায়, ঠিক আছে। নেক্সট দেখো ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্স। প্রথমত আমরা বলি যেহেতু আমরা মেকানিক্স পড়ছি, তো মেকানিক্সকে ফোর্সকে আমরা কিরকম ভাগে ভাগ করে পড়াশোনা করি সেটা আলাদা বিষয়, সেটা আমি বলবো পরে। কিন্তু যদি ইন জেনারেল আমরা বলি, ইন জেনারেল প্রকৃতিতে 4 রকমের ফোর্স রয়েছে। দেয়ার আর 4 কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন ইন নেচার। প্রথমত হচ্ছে বেসিক্যালি যদি আমরা বিভাজন করি, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন ইন নেচার। 4 ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন ইন নেচার। যার একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, নাম্বার 2 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, নাম্বার 3 হচ্ছে যে স্ট্রং ফোর্স, আর হচ্ছে যে উইক ফোর্স। এইগুলো বেসিক্যালি স্ট্রং এবং উইক ফোর্স বেসিক্যালি নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্স আমরা বলতে থাকি অনেক সময়। তো প্রকৃতিতে তুমি যে কোনো বলের কথা বলো, যে কোনো ইন্টারঅ্যাকশনের কথা বলো না কেন, এই চারটার মধ্যে যে কোনো একটাতে পড়ে যাবে। এবং বেসিক্যালি বলতে পারি যে মডার্ন ক্লাসিফিকেশন অফ ফোর্স অন দ্য বেসিস অফ দ্য পার্টিকলস ডিউ টু হুইচ দিস ফোর্স উইল অ্যারাইজেস। মানে প্রত্যেকটা ফোর্সের জন্যই একটা না একটা পার্টিকেল রেসপন্সিবল রয়েছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য গ্র্যাভিটন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য ফোটন, স্ট্রং ফোর্সের জন্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য পাই মেসন, উইক ফোর্সের জন্য ডাব্লিউ-জেড বোসন। সো দিস আর কমপ্লিটলি দ্য কনসেপ্ট অফ পার্টিকেল ফিজিক্স, নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স। তো অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, মানে যদি আমরা 9th লেভেলের সিলেবাস বলি, সেখানে ওই বিষয়গুলো পার্টিকেল ফিজিক্সের বিষয়গুলো আমাদের নেই। কিন্তু এইটা জানা খুব প্রয়োজন যে দেয়ার আর 4 কাইন্ড অফ ফান্ডামেন্টাল ইন নেচার। এখন ঘটনা হচ্ছে যে যদি আমরা মেকানিক্সে আমরা ফোর্সকে যেভাবে পড়ি, সেটা দুটো ভাগে ভাগ করে পড়ি। সেটা প্রয়োজনে, সেটা আমাদের সুবিধার্থে আমরা ভাগ করে পড়ি, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আমরা জেনারেল ভাবে বলি দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন ইন নেচার, কারণ ওই যে বিভাজনগুলো পড়বো সেখানে যে ফোর্সগুলো থাকবে সেগুলো এই চারটার মধ্যে কোনো না কোনো একটাতে পড়ে যাবে। তাহলে ইন মেকানিক্স we divide force
into two category. কি কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্স। there are two kind of force আমরা বলি, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সেস আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সেস। এখন ঘটনা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স মানে কি, যখন সেই ফোর্সটা অ্যারাইজ হওয়ার জন্য দুটো অবজেক্ট যখন পরস্পরের সংস্পর্শে আসবে তখন কন্ট্যাক্ট ফোর্স, আর যদি পরস্পরের সংস্পর্শে না আসে তাহলে নন কন্ট্যাক্ট ফোর্স। যেমন ধরুন নন কন্ট্যাক্ট ফোর্সের খুব বেসিক এক্সাম্পল আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স ইটসেলফ একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য বস্তু দুটোকে পরস্পরের সঙ্গে সংস্পর্শে আসার প্রয়োজন নেই, দূর থেকেও গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিতে পারে। তেমনি কুলম্ব ফোর্স আমরা বলতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো সব নন কন্ট্যাক্ট ফোর্স। এবং বুঝতেই পারছো এই চ্যাপ্টারে আমরা এগুলো সম্পর্কে পড়বো না। কেন? তার কারণ হচ্ছে যে এগুলো পড়ার জন্য আমাদের আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে। তো এইখানে যে ফোর্সগুলোর কথা বলবো সেগুলো বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্স। ফর এক্সাম্পল যেরকম ধরো আমরা পড়বো নর্মাল রিয়াকশন বা রিয়াকশন ফোর্স, আমরা পড়বো টেনশনাল ফোর্স বা টার্ন বল, আমরা পড়বো স্প্রিং ফোর্স, অর্থাৎ কোনো একটা বস্তু যখন স্প্রিং দ্বারা অ্যাটাচ থাকবে। এগুলো হচ্ছে বেসিক্যালি কি না কন্ট্যাক্ট ফোর্স। এবং এই চ্যাপ্টারে বেসিক্যালি আচ্ছা ফ্রিকশনাল ফোর্সটা কন্ট্যাক্ট ফোর্সের মধ্যেই পড়ছে, ফ্রিকশনাল ফোর্স। কিন্তু এই চ্যাপ্টারে বেসিক্যালি নিউটনস ল চ্যাপ্টারে যখন আমরা পড়বো বেসিক্যালি দুটো ফোর্স অ্যারাইজ করবে। স্প্রিং ফোর্সটা আমরা অন্য কোনো চ্যাপ্টারে ডিসকাস করবো, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে এবং অসিলেশন চ্যাপ্টারে। তাহলে বেসিক্যালি এই চ্যাপ্টারে যে ফোর্সগুলোর কথা আমরা বেসিক্যালি বলবো বা যে প্রবলেমসগুলো থাকবে, যে নিউমেরিক্যালসগুলো অ্যারাইজ করবে, সেখানে যে ফোর্সগুলো অ্যারাইজ করবে সেগুলো বেসিক্যালি নর্মাল ফোর্স আর টেনশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স যখন আমরা ফ্রিকশনটা ইনক্লুড করবো তখন ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করবে, আদারওয়াইজ যদি স্মুথ সারফেস বলা থাকে তাহলে ফ্রিকশনাল ফোর্স নেগলেক্ট করবো আমরা। তার মানে বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্স হিসেবে আমরা এগুলো পড়বো। তাহলে প্রথমে এই দুটো কিন্তু বেস, নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স, এই দুটো ফোর্স সম্পর্কে তোমাকে জানতে হবে। এই দুটো ফোর্সের ডাইরেকশন কিভাবে নির্ণয় করতে হয় তোমাকে জানতে হবে। এই দুটো ফোর্স বিভিন্ন সিস্টেমে কিভাবে অ্যারাইজ করে তোমাকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স সম্পর্কে কিছু বেসিক প্রপার্টি পড়বো, তাদের ডাইরেকশন কিভাবে নির্ণয় করা হয় একটা সিস্টেমে সেগুলো পড়বো। তারপর দেখবো যখন নিউটনস ল দিয়ে আমরা প্রবলেম করবো এই ফোর্সগুলো অ্যারাইজ করবো। তাহলে ফার্স্ট টপিক আমরা বলবো নর্মাল রিয়াকশন।